হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ছি। তোমরা এর আগে 3-4টে ভিডিওতে অর্গানিক কেমিস্ট্রির কিছু অংশ পড়েছ। আজকে আমরা আরও কিছু জিনিস পড়ব অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নে। তো আজকে যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আজকের অনলাইন ক্লাস সেটা একটু দেখে নিই। আজকে মেনলি আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জৈব পলিমার। এবং এই জৈব পলিমারের মধ্যে আমরা যে বিষয়গুলো জানব সেগুলো হলো পলিমার ও মনোমারের ধারণা, বিভিন্ন উদাহরণ ও পলিমারের ব্যবহার, জৈব পলিমারের শ্রেণীবিভাগ, এছাড়া পড়ব জৈব অভঙ্গুর পলিমার দ্বারা পরিবেশ দূষণ এবং সেই দূষণের প্রতিকার। এছাড়া পড়ব পুনর্ব্যবহারযোগ্য পলিমার ও সেই ধরনের পলিমারের ব্যবহারের গুরুত্ব, এবং সবশেষে কয়েকটা গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা দেখে নেব, যেমন পলিমার মনোমারের মধ্যে পার্থক্য, জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বা কৃত্রিম পলিমার প্রাকৃতিক পলিমারের মধ্যে পার্থক্য, এরকম কয়েকটি পার্থক্য আমরা দেখব। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে কয়েকটি সংশ্লেষিত জৈব পলিমার। তাহলে প্রথমে আমাদের জানতে হবে পলিমার কাকে বলে। পলিমারাইজেশন বিক্রিয়ায় বহু সংখ্যক সরল অণু যখন পরস্পরের সাথে সংযোজিত হয়ে উচ্চ আণবিক ভর বিশিষ্ট যখন যৌগ তৈরি করে, তখন সেই যৌগগুলোকে আমরা বলবো পলিমার। যেমন উদাহরণ পলিথিন বা পলিইথিলিন। এটা হচ্ছে ইথিলিনের একটি পলিমার। অনেকগুলো ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে পলিইথিলিন যৌগটা তৈরি করে, এবং এই পলিইথিলিন বা পলিথিন এই যৌগটাই হলো ইথিলিনের একটি পলিমার। এটা আমরা এর আগের ভিডিওতে পড়েছি ডিটেলসে কিভাবে সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে মনোমার। যে সরল অণু সংযোগে পলিমার গঠিত হয় সেই সরল অণুগুলোকে আমরা বলবো মনোমার। এই যে পলিমারের সংজ্ঞায় আমরা যেটা বললাম যে বহু সংখ্যক সরল অণু পরস্পর যুক্ত হয়ে, তাহলে এই যে বহু সংখ্যক সরল অণু, এই সরল অণুগুলোই হচ্ছে এক একটা মনোমার। নিশ্চয়ই বোঝা গেল? তাহলে একটা যদি উদাহরণ দিতে বলে, তাহলে এই উদাহরণটাকে ঘুরিয়ে বলবো যে পলিথিন এই মনোমার হলো ইথিলিন, বা পলিথিনের মনোমার হলো ইথিলিন। এটা খুব সহজে বোঝা যায়। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব সহজেই মনোমার আর পলিমারের ধারণাটা বুঝতে পারবে তোমরা। ধরো ফুল, এটা গাঁদা ফুলের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। যখন এই যে টুকরো টুকরো ফুলগুলো নিয়েছি, মানে প্রত্যেকটা একটা একটা করে ফুল যখন আমি নিয়েছি, তখন সেই ফুলগুলোকে আমরা বলবো মনোমার। ঠিক আছে? এবার এই ফুলগুলোকে যখন আমি একটা দড়ি দিয়ে বা সুতো দিয়ে যখন আমি মালা তৈরি করব, মালা তৈরি করেছি, তখন এই মালাটা হলো কি না এই ফুলগুলোর পলিমার। বোঝা গেল? তাহলে যখন ফুলগুলো একটা একটা আলাদা আলাদা হিসেবে ছিল তখন সেগুলো হচ্ছে মনোমার। যখন সেগুলোকে আমি সংযোজিত অবস্থায় একটা বড় আকার ধারণ করলো, তখন সেটাকে আমরা বলবো কি পলিমার। এই মনোমার কিন্তু একাধিক মানে বিভিন্ন হতে পারে। দেখো এখানে আমি একটা ছবি দেখিয়েছি, দুই ধরনের ফুল নিয়েছি, তাই তো, একটা হলুদ একটা লাল। এবার একটা হলুদ একটা লাল এইভাবে যদি আমি চেনটা তৈরি করি, মানে ফুলের মালাটা গাঁথি, তাহলে দেখতে এরকম হবে। তাহলে এটাও কিন্তু একটা পলিমার, যেখানে দুই ধরনের মনোমার অণু উপস্থিত। নিশ্চয়ই বোঝা গেল? নেক্সট, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কয়েকটা সংশ্লেষিত জৈব পলিমারের নাম, তাদের ব্যবহার এবং সংশ্লিষ্ট মনোমারের নাম এবং সংকেত। এটা আমরা একটা ছকের মাধ্যমে দেখবো, মানে আমি ছকের মাধ্যমে প্রকাশ করেছি তোমাদের বুঝতে সুবিধা হবে বলে। দেখো 3টে কলাম। প্রথমটা হচ্ছে পলিমার, পলিমারের নাম সংকেত দেওয়া আছে। দ্বিতীয়টা হচ্ছে মনোমার, এই পলিমারটা সৃষ্টি করতে যে মনোমারটা লেগেছে সেই মনোমারের নাম এবং সংকেত, এবং তারপরে এই পলিমারটার ব্যবহার 3 নম্বর কলামে। দেখো প্রথম যেটা আমাদের সিলেবাস আছে 3টে, প্রথম হচ্ছে পলিথিন বা পলিইথিলিন। ঠিক আছে? এর মনোমার আমরা একটু আগেই দেখলাম, ইথিন বা ইথিলিন। ইথিন হচ্ছে আমাদের IUPAC নামকরণ, CH2 সংকেত। ব্যবহার কি হয় পলিথিনের ব্যবহার? তোমরা মোটামুটি এখনকার দৈনন্দিন জীবনে পলিথিনের ব্যবহার সবাই জানো। যেমন প্যাকিং দ্রব্যরূপে, ক্যারি ব্যাগ তৈরিতে, জলের পাইপ, ট্যাঙ্ক, বোতল, মগ, বালতি, কাপ, জানালার নেট ইত্যাদি তৈরিতে
তড়িৎ পরিবাহী তারের আচ্ছাদন প্রস্তুতিতে পলিথিন বা পলিইথিলিনকে ব্যবহার করা হয়। 2 নম্বর যে পলিমারটার নাম জানবো আমরা সেটা হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। এই পিভিসি পুরো কথা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, মনে রাখবে। অনেক সময় পিভিসি পুরো কথাটি কি এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এর সংকেত হচ্ছে CH2 CHCl হোল N, মানে N সংখ্যক ধরে নেওয়া হচ্ছে N সংখ্যক ভিনাইল ক্লোরাইড অণু পরস্পর যুক্ত হয়ে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করে। এই পলিভিনাইল ক্লোরাইডের মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, যার সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CHCl, অর্থাৎ ইথিলিনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় যদি Cl দ্বারা, তখন সেটাকে ভিনাইল ক্লোরাইড বলা হয়। ঠিক আছে, এই পিভিসির ব্যবহার বৈদ্যুতিক তার, কেবেলের আচ্ছাদন, পাইপের ফিটিংস, জলের ট্যাঙ্ক, হ্যান্ডব্যাগ, রেনকোট, রেফ্রিজারেটরের ভেতরের অংশ, কৃত্রিম মেঝে প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। 3 নম্বর যে পলিমারটা সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে পলি টেট্রাফ্লুরোইথিলিন বা পিটিএফই বা যেটাকে এক কথায় টেফলন বলা হয়। CF2 হোল টুয়াইস হোল N, মানে N সংখ্যক টেট্রাফ্লুরোইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে টেফলন বা পলিটেট্রাফ্লুরোইথিলিন তৈরি করে। এর মনোমারটা হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন। এখানে একইভাবে মনে রাখবে যে ইথিলিন অণুর যদি 4টে হাইড্রোজেনই ফ্লুরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে CF2 ডবল বন্ড CF2 তৈরি হয়। এটাই হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন। এর ব্যবহার মানে টেফলনের ব্যবহার ননস্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া বৈদ্যুতিক সরঞ্জামের অন্তরক পদার্থ হিসেবে, রাসায়নিক পদার্থ বহনকারী পাইপ ও ট্যাঙ্ক তৈরিতে, রসায়নগারে বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যবহার করা হয়। বোঝা গেল? এখানে একটা জিনিস মনে রাখার সুবিধার জন্য বলছি, দেখো মনোমারগুলো কিভাবে মনে রাখবে। যদি তোমাদের পলিমারের নামটা দিয়ে মনোমার জিজ্ঞেস করে তাহলে পলি কথাটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে মনোমারের নাম। দেখো পলি ইথিলিন, তাহলে পলি কথার অর্থ হচ্ছে মেনি বা বহু সংখ্যক। ঠিক আছে, তাহলে পলিটা যদি বাদ দাও তাহলে ইথিলিন পড়ে থাকবে, তাহলে ইথিলিনটাই হচ্ছে তার মনোমার। এখানেও পলিভিনাইল ক্লোরাইড, পলি কথাটা বাদ দাও, ভিনাইল ক্লোরাইড, পলি কথার অর্থ হচ্ছে মেনি বা বহু। পলিটেট্রাফ্লুরোইথিলিন, এখন যদি প্রশ্ন টেফলন দিয়ে দেয় তখন তোমাকে জানতে হবে যে টেফলনের রাসায়নিক নাম কিন্তু পলিটেট্রাফ্লুরোইথিলিন, এই কথাটা তুমি জানতে হবে। এবং সেক্ষেত্রে পলি কথাটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে মনোমারের নাম। ঠিক আছে, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বায়োডিগ্রেডেশন। এটা আমাদের একটু জানতে হবে। বায়োডিগ্রেডেশন বা জৈব ক্ষয় বলতে কি বোঝায়। প্রাকৃতিক পরিবেশে বিয়োজক, বিভিন্ন ধরনের বিয়োজক আমাদের প্রাকৃতিক পরিবেশে থাকে, প্রকৃতিতে থাকে, তোমরা জানো, ছত্রাক, ব্যাকটেরিয়া, বিভিন্ন অণুজীব। এই ধরনের বিয়োজকের এনজাইম ঘটিত ক্রিয়ার ফলে কিছু পলিমার বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া যেমন শৃঙ্খল বিভাজন, আর্দ্র বিশ্লেষণ, জারণ ইত্যাদির মাধ্যমে বিশ্লিষ্ট হয়ে যায়। অর্থাৎ পলিমারগুলো এই ধরনের বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে সরল অণু যেমন CO2 বা H2O, H2S, NH3 এগুলোতে রূপান্তরিত হয় এবং পরিবেশের সাথে মিশে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় বায়োডিগ্রেডেশন বা জৈব ক্ষয়। তাহলে কি বললাম, প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের বিয়োজকের এনজাইম ঘটিত ক্রিয়ার ফলে কিছু কিছু পলিমার বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিয়োজিত হয়ে ছোট ছোট সরল অণুতে পরিণত হয়ে পরিবেশে মিশে যায়। সেই প্রক্রিয়াকে বলা হয় বায়োডিগ্রেডেশন বা জৈব ক্ষয়। এরপর আমরা যেটা পড়ব জৈব পলিমারের শ্রেণীবিভাগ। জৈব পলিমারের শ্রেণীবিভাগ, এই বায়োডিগ্রেডেশন একটা উদাহরণ তোমরা খুব সহজে বুঝতে পারবে। ধরো কাগজ, এটা যদি আমরা যদি মাটিতে ফেলে রাখি তাহলে দীর্ঘদিন পর দেখবো সেটা আস্তে আস্তে কিন্তু পরিবেশে মিশে যায়, তাই তো, মাটির সাথে মিশে যায়। তারপরে যেমন প্রাণী দেহ, ঠিক আছে, বিভিন্ন যদি পড়ে থাকে প্রাকৃতিক পরিবেশে ধীরে 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 সেটা কিন্তু পরিবেশের সাথে বা মাটির সাথে মিশে যায়। এটাই হচ্ছে বায়োডিগ্রেডেশন বা জৈব ক্ষয়। এরপর আমরা যেটা পড়বো জৈব পলিমারের শ্রেণী বিভাগ। এখানে আমরা মূলত 3 ধরনের শ্রেণী বিভাগ পড়বো, যদিও বইয়ে এক ধরনেরই দেওয়া আছে, কিন্তু আমরা এটা জেনে রাখবো কারণ অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় বা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু আসে। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে
প্রকৃতিতে বিয়োজিত হওয়ার উপর ভিত্তি করে জৈব পলিমারগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এই যে বায়োডিগ্রেডেশন যেটা বললাম, এর উপর ভিত্তি করে জৈব পলিমারকে দুই ভাগে ভাগ করা যায়। যথা একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল বা জৈব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর পলিমার, এবং একটা হচ্ছে জৈব অবিশ্লেষ্য বা জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল পলিমার। তাহলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জৈব অবিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর, একটা হচ্ছে জৈব অভঙ্গুর। এবার আমাদের এইটাকে একটু ডিটেলস পড়তে হবে। তাহলে এবার প্রথমে আমরা সংজ্ঞাগুলো জেনে নেব। তাহলে জৈব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর পলিমার কাদেরকে বলবো না, যেসব পলিমার প্রাকৃতিক পরিবেশে উপস্থিত বিভিন্ন অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি দ্বারা বিশ্লিষ্ট হয়ে বিভিন্ন সরল অণু যেমন কার্বন ডাইঅক্সাইড, জল ইত্যাদিতে রূপান্তরিত হয়, তাদেরকে আমরা বলবো জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমার। তাহলে যে সকল পলিমার বিয়োজিত হয়ে, তাই তো ওই বায়োডিগ্রেডেশন একটু আগেই বললাম, বায়োডিগ্রেডেশন পদ্ধতিতে বিয়োজিত হয়ে পরিবেশে মিশে যায়, তাকে আমরা বলবো জৈব ভঙ্গুর পলিমার। যেমন উদ্ভিজ বা প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত জৈব পলিমার সমূহ যেমন কার্বোহাইড্রেট, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ। এই জৈব ভঙ্গুর পলিমারকে বায়োপলিমারও বলা হয়। বায়োপলিমার অনেক সময় তোমাদের একটু কনফিউজ করার জন্য প্রশ্ন দিয়ে দিতে পারে যে বায়োপলিমার কি, তখন কিন্তু তোমাদের ঘাবড়ালে চলবে না। বায়োপলিমার হচ্ছে জৈব ভঙ্গুর পলিমারগুলোকেই বায়োপলিমার বলা হয়। তোমরা খুব সহজে যদি 1 নম্বরে উত্তর দেয়, সংজ্ঞা যদি ভুলেও যাও, তুমি বায়োপলিমার মানে হচ্ছে বায়োডিগ্রেডেশন পদ্ধতিতে যে সকল পলিমার পরিবেশে মিশে যায়, এটা যদি লেখো তাহলেও তোমরা নাম্বার পাবে। নেক্সট জৈব অভঙ্গুর বা জৈব অবিশ্লেষ্য পলিমার। তাহলে ঠিক এর উল্টোটা, এখানে ভঙ্গুর এখানে অভঙ্গুর। তাহলে যেসব পলিমার প্রাকৃতিক পরিবেশে উপস্থিত বিভিন্ন অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি দ্বারা সরল যৌগ অণুতে যেমন CO2, H2O ইত্যাদিতে বিশ্লিষ্ট হয় না, তাদেরকে আমরা বলবো নন বায়োডিগ্রেডেবল পলিমার বা জৈব অভঙ্গুর পলিমার। যেমন বিভিন্ন কৃত্রিম পলিমার, যেমন ধরো পলিথিন, টেফলন, পলিস্টাইরিন, PVC ইত্যাদিগুলো হচ্ছে জৈব অভঙ্গুর। তোমরা দেখে থাকবে যে পলিথিন যদি আমরা বাগানে ফেলে রাখি, তাহলে কয়েক বছর পরেও কিন্তু সেই পলিথিনটা মাটির মধ্যে চাপা পড়ে থাকলেও সেটা কিন্তু অবিকৃত অবস্থাতেই থাকে। হয়তো নোংরা হয়ে যাবে পলিথিনটা, কিন্তু সেটা পরিবেশে কিন্তু মিশে যায় না। আমি 5 বছর বলো 10 বছর পরেও যদি সেই জায়গাটা খোঁড়ো, দেখবে পলিথিনটা কিন্তু অবিকৃত অবস্থায় থেকে যায়। তাহলে এগুলোকে আমরা বলবো নন বায়োডিগ্রেডেবল পলিমার বা জৈব অবিশ্লেষ্য বা জৈব অভঙ্গুর পলিমার। এরপর আমরা আরেকটা পার্থক্য পড়ব, আরেক ধরনের, যেটা হচ্ছে উৎসের উপর ভিত্তি করে পলিমারের শ্রেণীবিভাগ। উৎসের উপর ভিত্তি করে পলিমারকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার বা সংশ্লেষ প্রাকৃতিক পলিমার, 2 নম্বর হচ্ছে সংশ্লেষিত বা কৃত্রিম পলিমার এবং অর্ধকৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমার হচ্ছে যেগুলো প্রকৃতি থেকে পাওয়া যায়, বিশেষ করে প্রাণী বা উদ্ভিজ থেকে যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, যেমন সেলুলোজ, প্রোটিন ইত্যাদি। দ্বিতীয় ধরন হচ্ছে সংশ্লেষিত বা কৃত্রিম পলিমার, যেগুলো মূলত রসায়নগারে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়, সেগুলোই হচ্ছে সংশ্লেষিত বা কৃত্রিম পলিমার, যেমন পলিথিন, PVC ইত্যাদি। আর 3 নম্বর হচ্ছে অর্ধকৃত্রিম পলিমার, বিশেষ করে এই যে প্রকৃতিজাত পলিমারের সাথে যখন অন্য পদার্থের বিক্রিয়া ঘটিয়ে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়, তখন সেটা হচ্ছে অর্ধকৃত্রিম পলিমার, যেমন সেলুলোজ নাইট্রেট। বোঝা গেল? নেক্সট 3 নম্বর যে শ্রেণীবিভাগ আমরা পড়ব সেটা হচ্ছে তাপের প্রভাবের উপর ভিত্তি করে পলিমারের শ্রেণীবিভাগ। মূলত এই 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার এবং থার্মোসেটিং পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমার কাদেরকে বলবো না, তাপের প্রভাবে যেসব পলিমারের আকৃতি পাল্টানো যায়, যথা বাঁকানো যায় বা গলানো যায়, সেগুলোই হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার, যেমন পলিথিন, PVC ইত্যাদি। থার্মোসেটিং পলিমার হচ্ছে যেসব পলিমারগুলো প্রস্তুতির সময় কেবলমাত্র তাপের সাহায্যে বিগলিত করে
নরম অবস্থায় ছাঁচে ফেলে তাদের আকৃতি দান করা হয়, কিন্তু জমে কঠিন হয়ে যাওয়ার পর কিন্তু আর তাপে নরম করা যায় না। সেই সকল পলিমারকে বলা হয় থার্মোসেটিং পলিমার, যেমন বেকেলাইট, পিইটি ইত্যাদি। বোঝা গেল? তাহলে পলিমারের এই 3 ধরনের শ্রেণী বিভাগ কিন্তু আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ওই বললাম যে বায়োডিগ্রেডেশন পদ্ধতিতে বিয়োজিত হওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়। তারপরে আমরা দেখলাম এই আগেরটা যেটা উৎসের উপর ভিত্তি করে, এবং এখানে দেখলাম আমরা তাপের প্রভাবের উপর ভিত্তি করে। ঠিক আছে? তো এগুলো কিন্তু মনে রাখবে 3 ধরনের। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জৈব অভঙ্গুর পলিমার দ্বারা পরিবেশ দূষণ। আমরা এই জৈব অভঙ্গুর পলিমারকে কিন্তু বর্তমান দিনে বা দৈনন্দিন জীবনে এখন বহুল ব্যবহৃত হয়। তোমরা জানো আমাদের এই নন বায়োডিগ্রেডেবল পলিমারগুলো মানুষের কাছে খুবই প্রয়োজনীয়। তা সত্ত্বেও এগুলোর বহুল ব্যবহারের ফলে কিন্তু বিভিন্নভাবে পরিবেশ দূষণ হচ্ছে। যেমন মৃত্তিকা দূষণ। এই ধরনের পলিমার দ্বারা তৈরি ব্যাগ, বালতি, খেলনা প্রভৃতি ব্যবহারের পর বর্জ্য পদার্থ হিসেবে যত্রতত্র যদি ফেলে দেওয়া হয় তাহলে তারা কিন্তু সহজে বিনষ্ট হয় না। ফলে দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার ফলে জমির উর্বরতা ও গুণগত মান নষ্ট হয়। এছাড়াও দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার ফলে তারা বিভিন্ন ধরনের বিষাক্ত রাসায়নিক উপাদান নিঃসরণ করে, ফলে মাটির মধ্যে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যায়। এছাড়া এই ধরনের পলিমারগুলো জল অপ্রবেশ্য, ফলে নালা নর্দমায় জমে জল নিকাশি ব্যবস্থাকে পুরোপুরি বিপর্যস্ত করে তোলে এবং ভূগর্ভেও জল প্রবেশে বাধা দেয়। এগুলো গেল মৃত্তিকা দূষণ। এছাড়া জল দূষণও হতে পারে, যেমন নদী বা জলাশয়ে যদি এই প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থগুলো জমা হয় তাহলে তারা জলকে দূষিত করে এবং জলের মধ্যে উপস্থিত বিভিন্ন জলজ প্রাণী এবং জলজ উদ্ভিদেরা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। বায়ু দূষণ। অনেক সময় তোমরা দেখে থাকবে যে প্লাস্টিক বা ওই জাতীয় নন বায়োডিগ্রেডেবল পলিমার, পলিথিন ইত্যাদিকে আমরা পুড়িয়ে দিই বা অনেকে পুড়িয়ে দেয়, ভাবে যে আমার ওটাকে আমি নষ্ট করে ফেললাম। কিন্তু ওই পোড়ানোর ফলে কিন্তু ডায়াফ্রিন নামক বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, যা প্রকৃতির আমাদের বায়ুকে দূষিত করে, মারাত্মকভাবে বায়ু দূষণ ঘটায়। এছাড়াও বিভিন্ন ধরনের বায়ু দূষক গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইডও নির্গত হয়, যা আমাদের পরিবেশকে কিন্তু দূষিত করে। নেক্সট আমরা যেটা পড়ব, এই দূষণের হাত থেকে কিভাবে প্রতিকার আমরা পেতে পারি। তাহলে এই দূষণের প্রতিকার তাহলে প্রথম যেটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে এই প্লাস্টিক জাতীয় নন বায়োডিগ্রেডেবল জৈব অবিশ্লেষ্য পলিমারগুলোর যথেচ্ছ ব্যবহার কমাতে হবে। বর্জ্য প্লাস্টিক জাতীয় পদার্থগুলোকে রিসাইক্লিং পদ্ধতির দ্বারা পুনরায় ব্যবহারের জন্য উপযুক্ত দ্রব্য প্রস্তুত করতে হবে। কম খরচে জৈব বিশ্লেষ্য পলিমারের উৎপাদনে জোর দিতে হবে। যতদিন না সেটা সম্ভব হচ্ছে ততদিন তুলো, কাঠ, কাগজ, পাট জাতীয় প্রাকৃতিক পলিমারের ব্যবহারের উপর জোর দিতে হবে। এছাড়া প্যাকেজিং এর কাজে পাট ও কাগজের ব্যবহার বাড়াতে হবে। পণ্য পরিবহনের জন্য প্লাস্টিকের তৈরি বস্তার ব্যবহার যথাসম্ভব কমিয়ে পাটের তৈরি বস্তার ব্যবহার করতে হবে। মূলত এই কয়েকটা যদি আমরা পদ্ধতি অবলম্বন করতে পারি বা পদক্ষেপ গ্রহণ করতে পারি তাহলে কিন্তু অনেকাংশে এই ধরনের দূষণের হাত থেকে কিন্তু আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো। এরপর আমাদের দুটো জিনিস জানতে হবে, একটু জেনে রাখা ভালো। যেমন পুনশ্চক্রায়ন বা রিসাইক্লিং পদ্ধতি বলতে কি বোঝায়? পুনশ্চক্রায়ন বা রিসাইক্লিং পদ্ধতি বর্জ্য পলিমারের টুকরোকে পুনরুদ্ধার করে সেগুলো কাঁচামাল হিসেবে ব্যবহার করে পুনরায় ব্যবহারের উপযোগী কোনো বস্তু বা উপাদানে পরিণত করার যে পদ্ধতি সেটাকে বলা হয় পুনশ্চক্রায়ন বা রিসাইক্লিং পদ্ধতি। অর্থাৎ যে বর্জ্য পলিমারকে বা ব্যবহারের পর যে সকল পলিমার প্লাস্টিক জাতীয় পলিমারকে আমরা ফেলে দিই
বা বর্জ্য হিসেবে আমাদের পরিবেশে সঞ্চিত হয়, সেই বর্জ্য পলিমারকে যদি আমরা সংগ্রহ করে সেগুলোকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে পুনরায় ব্যবহারের উপযোগী কোনো বস্তুতে পরিণত করা হয়, এবং এই পরিণত করার যে পদ্ধতি সেটাকে বলা হয় পুনশ্চক্রায়ন বা রিসাইক্লিং পদ্ধতি। আর রিসাইক্লেবল পলিমার বা পুনর্ব্যবহারযোগ্য পলিমার কাদেরকে আমরা বলবো না, যেসব পলিমার থেকে উৎপন্ন বস্তু ব্যবহারের পর সেগুলি দ্বারা পুনশ্চক্রায়ন পদ্ধতিতে নতুন বস্তু তৈরি করে পুনরায় ব্যবহার করা যায় তাদেরকেই আমরা বলবো পুনর্ব্যবহারযোগ্য পলিমার বা রিসাইক্লেবল পলিমার। যেমন থার্মোপ্লাস্টিক পলিমার, পলিথিন, পলিস্টাইরিন, পিভিসি ইত্যাদি। বোঝা গেল? তাহলে যে সকল পলিমার থেকে আমরা উৎপন্ন বস্তুকে ব্যবহারের পর পুনরায় আবার নতুন বস্তু তৈরি করে তাকে ব্যবহার করতে পারি রিসাইক্লিং পদ্ধতিতে, সেই সকল পলিমারগুলোকে আমরা বলবো পুনর্ব্যবহারযোগ্য পলিমার। বোঝা গেছে নিশ্চয়? আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য পলিমারের গুরুত্ব। এই ধরনের পলিমারগুলো একবার তৈরি করে বহুবার ব্যবহার করা যায় বলে এদের দ্বারা কিন্তু পরিবেশের ক্ষতি অনেক কম হয়। পরিবেশে অনেক কম পরিমাণ এই ধরনের পলিমার বর্জ্য হিসেবে সঞ্চিত হয়, পরিমাণটা অনেক কম হয়। বারবার ব্যবহার করা যায় বলে এই ধরনের পলিমার দ্বারা সৃষ্ট বস্তুর মূল্য কিন্তু অনেক কম হয়। এবং প্লাস্টিকের রিসাইক্লিং এর ফলে প্লাস্টিক উৎপাদনে যে ব্যবহৃত কাঁচামাল পেট্রোলিয়াম এর সংরক্ষণ হয়, এবং সামগ্রিকভাবে রিসাইক্লিং এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে কাঁচামালের ব্যবহারও কম হয়। অর্থাৎ আমরা যে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানি, তোমরা পড়েছো, ভূগোলে আছে দেখবে বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট, তাহলে সেই বর্জ্য ব্যবস্থাপনারও কিন্তু একটা স্টেপ বা একটা পদক্ষেপ হচ্ছে এই রিসাইক্লিং করা বা পুনর্ব্যবহারযোগ্য পলিমারের ব্যবহার বাড়ানো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কয়েকটি পার্থক্য। যেমন প্রথম যে পার্থক্যটা আমরা দেখব সেটা হচ্ছে প্রাকৃতিক পলিমার ও কৃত্রিম পলিমারের মধ্যে পার্থক্য, বা অনেক সময় যদি প্রশ্ন দেয় জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য, তখনও আমরা এটাই লিখব। দেখা যাক। দেখো, প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমার। তাহলে প্রথমে বিষয়, তাহলে সংজ্ঞাটা প্রথম দিয়ে দাও যে প্রকৃতি থেকে প্রাপ্ত পলিমারগুলোকে সাধারণত আমরা প্রাকৃতিক পলিমার বলি, বিশেষ করে যেগুলো উদ্ভিজ্জ বা প্রাণীজ থেকে পাই। আর কৃত্রিম পলিমার, যেটা রসায়নগারে কৃত্রিমভাবে সংশ্লেষিত পলিমারগুলোকে আমরা কৃত্রিম পলিমার বলবো। স্থায়িত্ব, প্রাকৃতিক পলিমারগুলো জীবাণু দ্বারা বিয়োজিত হয় বা অণুজীব দ্বারা বিয়োজিত হয়, তাই এদের স্থায়িত্ব অনেক কম হয়। আমরা একটু আগেই দেখলাম, মানে যেটা জৈব ভঙ্গুর, প্রাকৃতিক পলিমারগুলো মেনলি জৈব ভঙ্গুর হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের জীবাণু বা অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি দ্বারা কিন্তু বিয়োজিত হয়, ফলে এদের স্থায়িত্ব কম হয়। কিন্তু কৃত্রিম পলিমারগুলো বেশিরভাগই হয় জৈব অভঙ্গুর, সেই জন্য এরা কিন্তু সহজে বিয়োজিত হয় না এবং এদের স্থায়িত্ব অনেক বেশি হয়। ক্ষতিকারক প্রভাব, প্রাকৃতিক পলিমার যেগুলো সেগুলো পরিবেশের পক্ষে তুলনামূলক কম ক্ষতিকারক বা ক্ষতিকর নয়, কিন্তু কৃত্রিম পলিমারগুলো পরিবেশের পক্ষে অনেক ক্ষতিকারক। উদাহরণ, প্রাকৃতিক পলিমারের উদাহরণ হচ্ছে স্টার্চ, সেলুলোজ, প্রোটিন ইত্যাদি। কৃত্রিম পলিমারের উদাহরণ হচ্ছে পলিথিন, নাইলন, টেফলন, পিভিসি ইত্যাদি। নিশ্চয় প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমার পার্থক্য বুঝতে পারলে। এখান থেকে যদি শর্ট কোশ্চেনও দেয়, মানে এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে, তাহলে এই পার্থক্য থেকে তোমরা সেটা লিখতে পারবে। যদি উদাহরণ দেয় যে দুটো প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও বা দুটো কৃত্রিম পলিমারের উদাহরণ দাও, বা প্রাকৃতিক পলিমার বা কৃত্রিম পলিমারের মধ্যে পরিবেশগত যে কুপ্রভাব পরিবেশের ওপর বা ক্ষতিকারক প্রভাব কার বেশি, এগুলো কিন্তু তোমরা এই সংজ্ঞা থেকে বলতে পারবে। নেক্সট আমরা যে পার্থক্যটা পড়বো সেটা হচ্ছে পলিমার ও মনোমারের মধ্যে পার্থক্য। এটা খুব একটা ইন্টারেস্টিং পার্থক্য বলতে পারো। প্রথমে ওই একইভাবে সংজ্ঞাটা দিয়ে দাও
যে পলিমারের সংজ্ঞা প্রথমে লিখে দেবে, মনোমারের সংজ্ঞা লিখবে। আমরা জানি, পড়লাম এখনই, যে বহু সংখ্যক সরল অণু পরস্পর যুক্ত হয়ে যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট যৌগ গঠন করে তাকে বলা হয় পলিমার। আর যে সরল অণুর সংযোগে পলিমার গঠিত হয় তাকে বলবো আমরা মনোমার। আণবিক গুরুত্ব, পলিমারে আণবিক গুরুত্ব অনেক বেশি হয়, কারণ অনেক অণু এখানে যুক্ত থাকে। মনোমার অণু আণবিক গুরুত্ব অনেক কম হয়। নির্দিষ্ট সংকেত, পলিমারাইজেশনের মাত্রা বিভিন্ন হলে পরমাণুগুলির আণবিক গুরুত্ব, আণবিক সংকেত বিভিন্ন হয়। ঠিক আছে, তাহলে কতগুলো অণু যুক্ত হবে তার উপর ভিত্তি করে কিন্তু তার আণবিক গুরুত্ব বা আণবিক সংকেত ঠিক হয়। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ওইভাবে সংকেত বলা হয় না বা যায় না। মনোমারের কিন্তু আণবিক গুরুত্ব ও আণবিক সংকেত নির্দিষ্ট থাকে। গলনাঙ্ক, পলিমারের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না, মনোমারের একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। রাসায়নিক সক্রিয়তা, পলিমারগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, কিন্তু মনোমারগুলো তুলনামূলকভাবে রাসায়নিকভাবে কিন্তু সক্রিয় হয়। উদাহরণ, পলিমারের উদাহরণ দিয়ে দেবে, জানো, পলিথিন, পিভিসি, টেফলন ইত্যাদি ইত্যাদি। মনোমারের হচ্ছে ইথিলিন, ভিনাইল ক্লোরাইড, তাই তো, ইত্যাদি, বা ওই টেট্রাফ্লুরো ইথিলিন, এগুলো মনোমারের উদাহরণ। নিশ্চয়ই বোঝা গেছে। আজকে এতটাই থাক। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা এবার নিজেদের যে টেক্সট বুকটা আছে, পাঠ্যপুস্তক, সেটা কিন্তু ফলো করবে। আমার এই ভিডিওটা ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে এবং তার সাথে নিজের টেক্সট বুকটা কিন্তু ভালোভাবে পড়বে। ধন্যবাদ সকলকে।